আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যত অনুষ্ঠান করি, বিশেষ করে আমি যত অনুষ্ঠান করি এবং যত কথা বলি, নানা বিষয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি এবং বিভিন্ন রকম ঘটনা প্রবহনের কথা বলি, সরকার নিয়ে কথা বলি এবং এই সবগুলো কথা আমি জানি না আপনারা কীভাবে বুঝেন। আমার কিন্তু মূল বক্তব্য থাকে একটাই, সেটা হলো আমি সবসময় বলার চেষ্টা করি যে দুর্নীতিটা কি বন্ধ হচ্ছে কি না। আমি আগেও বলেছি, এখনও বলি, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা দায়িত্বে যায়, ক্ষমতায় যায়, তাদের ভাব দেখে মনে হয় তারা যেন সেখানে গিয়েছে দুর্নীতি করার জন্য, তাদের আর কোনো কাজ নেই। মুখে বলে জনসেবার কথা, কিন্তু করে আসলে দুর্নীতি। এবং একবার যখন কেউ ক্ষমতায় যায়, তার পরবর্তী 2-3 পুরুষের বোধহয় আর কিছু করতে হয় না। এত দুর্নীতি তারা করতে পারে যে ওই দুর্নীতির টাকা দিয়ে তারা চলতে পারে। এবং সেই দুর্নীতিটাকে তারা অবাধ রাখার জন্য, বাধাহীন রাখার জন্য তারা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সেই জনপ্রতিনিধি এর মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। সেই প্রতিবন্ধকতাটা কারা? যে যিনি এমপি হন অথবা চেয়ারম্যান হন, তার যারা চেলা চামুন্ডা থাকে, তার যারা মাসলম্যান থাকে, তারা মাঝামাঝি থাকে এবং তারা মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করে যে সাধারণ মানুষ তার বক্তব্য নিয়ে জনপ্রতিনিধির কাছে আসতেই পারে না। অথচ এই জনপ্রতিনিধি কিন্তু কিছুদিন আগে ভোট পাওয়ার জন্য ওই সাধারণ মানুষের দ্বারে গিয়েছিল, একবারই যায়, ভোটের আগে যায়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে ওই লোকের দ্বারে কিন্তু আর সাধারণ মানুষ আসতে পারে না। এরকম একটা অবস্থা আছে, যে কারণে সাধারণ মানুষ অনেকে জানেও না এই লোকটাকে যে আমি এমপি বানালাম তার কাজটা কি, সে জানে না। সে জানেও না এই লোকটাকে যে আমি চেয়ারম্যান বানালাম তার কাজটা কি, সে কেন চেয়ারম্যান হলো তাছাড়া জানে না। তো এই যে একটা না জানা অজ্ঞতাটা, এই অজ্ঞতাটা কেন? এই অজ্ঞতাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ না জানতে পারে। মানুষ জানলেই প্রতিবাদ করবে, মানুষ জানলেই তার অধিকারের কথা বলবে। এই জিনিসটাকে মানুষকে দূরে রাখার জন্য এই একটা প্রক্রিয়া অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে চলছে। এবং এই অচলায়তন, এই দেয়াল, এই প্রতিবন্ধকতা ভাঙতে হবে। এবং আমি আজকে যে যে কন্টেন্টটা করছি, যে বিষয়টা করছি, আমার বিষয়টা একজন লোকের আমি প্রশংসা করার জন্য করছি। আমার এই অনুষ্ঠান যারা দেখেন তারা জানবেন, আমার অধিকাংশ অনুষ্ঠানই থাকে কোনো না কোনো কিছু সমালোচনা আমি করি। মানে আমাদের চারপাশে না এত অনিয়ম, এত অবিচার, যে ওগুলি নিয়ে আসলে প্রশংসা করার সুযোগও পাই না আমি। তো তার মধ্যে আজকে হঠাৎ করে আমি প্রশংসার জন্য এই অনুষ্ঠানটা করছি। এবং সেই প্রশংসাটা করছি আমি এমন একজন ব্যক্তির, যে ব্যক্তির, যে পার্টির, সে পার্টির অনেক সমালোচনা আমি করছি, সেটা হলো এনসিপি। এনসিপির কিন্তু আমি অনেক সমালোচনা করি। এনসিপির অনেকে আমার উপর খুব দুঃখিত হন। সেই এনসিপির একজন নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার কাছে তাকে সবসময় খুব আউটস্পোকেন এবং মানে হিপোক্রেসি নাই এই ছেলেটা আমার কাছে মনে হয়। তাকে আউটস্পোকেন মনে হয় এবং আমার ধারণা ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই। যা বলেন সেটাই করার চেষ্টা করেন। তো উনি গতকালকে একটা ফেসবুকে লাইভে এসেছিলেন। উনি বোধহয় কোনো ক্লাস নেন, এরকম ক্লাসের একটা আবহাওয়ার মতো একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে উনি লাইভে এসে উনি গত 17 ফেব্রুয়ারি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে শপথ নেওয়ার পর উনি কি করেছেন এই কয়েকদিনে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন। বিশ্বাস করেন, আমি এটা দেখে রীতিমতো অভিভূত হয়ে গেছি। উনি কি করতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো ওনার ট্রান্সপারেন্সিটা। উনি যে সব খোলামেলা জনগণকে বলছেন, পাবলিককে বলছেন, এবং এই বলার জন্য, এটা দিয়ে একদিনই বলবেন তা না, এটা অব্যাহত রাখার জন্য উনি একটা ফেসবুক পেজ করেছেন, তার নাম দিয়েছেন জবাবদিহিতা। সেই জবাবদিহিতার পেজে উনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের, উনি যে এই লাইভে যেগুলি দেখিয়েছেন, যে সমস্ত গ্রাফ দেখিয়েছেন, সেই সবগুলি গ্রাফে কিন্তু আমি জবাবদিহিতার পেজে গিয়েছি, ওখানে দেখলাম সবগুলি গ্রাফের উনি দিয়ে দিয়েছেন যে কোন এলাকায় কয়টা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কোন এলাকায় কয়টা রাস্তা হচ্ছে, কোন এলাকায় এই রাস্তাগুলো কতটুকু দূরত্ব লেন্থ হবে, এই কাজটা করতে কত টাকা খরচ হবে, এই কাজটা কোন ঠিকাদার করছে, এগুলি বলছেন। এবং বলে তারপরে আবার বলছেন যে আপনারা জনগণ আপনারা বুঝে নেবেন রাস্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তার মানে যে ঠিকাদার এই কাজটা করবে সেই ঠিকাদারকে উনি ওই এলাকার জনগণের কাছে কিন্তু জবাবদিহি করে দিয়েছেন। আমার কাছে আমি সত্যি বলছি, আমি অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে কোনোদিন এমপি যে এই ধরনের একটা আচরণ করতে পারে, এই ধরনের
ট্রান্সপারেন্সি শো করতে পারে, দেখাতে পারে যে আমি আসলে কেউ না। উনি বলেছেন যে আমি নির্বাচনের আগে বলেছিলাম যে বিনা পয়সায় ভোট দেবেন এবং বিনা পয়সায় সেবা নেবেন। মানে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কোনো পয়সা দিইনি। এখন আমি আপনাদেরকে যে সেবাটা দেব, এই সেবাটা আপনি কোনো পয়সা ছাড়াই নেবেন। এই যে কথা বলার সাহস, এটা কিন্তু সাহস লাগে। আপনি আমার কাছ থেকে সেবা নেবেন এবং এই জন্য আমাকে কোনো পয়সা দেবেন না, এই যে বলা, এই যে বলতে পারার যে সাহসটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি এটা আমাদের এমপিদের জন্য একটা খুব জরুরি বিষয় বটে। দেখুন, উনি দেখলে এগুলি বলেছেন তাই না, উনি ব্যাপারটা বুঝিয়েছেন, মানে ডিটেল একদম গ্রাফিক্যালি বুঝিয়েছেন। যখন উন্নয়ন কর্মকাণ্ড হয়, উন্নয়ন কর্মকাণ্ডগুলো কে করে, কারা করে? এই যে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, পিআইও, এদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা এবং এরা কে কোন কাজটা করে, এটাও কিন্তু উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যাতে নাকি মানুষ বুঝতে পারে যে কোন কাজের জন্য, কোন কাজ হওয়ার জন্য অথবা কোন কাজ না হওয়ার জন্য আমরা কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, এটা যেন মানুষ বুঝতে পারে। মানে উনি একই সঙ্গে, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি একই সঙ্গে সমস্ত জনগণকে কিন্তু ওনার সঙ্গে উনি নিয়ে নিয়েছেন। এটা একদম একদম নতুন একটা বিষয়। আমি এর আগে কখনো এরকম দেখিনি। এর আগে কোনো এমপিকে, কোনো সংসদ সদস্যকে এতটা ট্রান্সপারেন্ট হতে আমি আগে দেখিনি। আগে ভাবখানা এমন ছিল কি, এমপি সাহেবের লোক জমিদার টাইপের লোক, উনি আমাদের কিছু দয়া করে দেবেন, সেটা আমরা গ্রহণ করে মুগ্ধ হব। উনি একটা ব্রিজ করে দিবেন, পরে বলবেন না কেন ওখানে আমি ব্রিজ করে দেইনি। আর ওটা তো আপনি ব্রিজ করে দেননি, ওটা তো জনগণের অর্থে, ওটা যে জনগণের পাওনা, প্রাপ্য। আপনি কেবল এটার জবাব দিয়ে দেওয়ার জন্য আপনি কেবল ছিলেন এখানে। এখানে আপনার কোনো ক্রেডিট নাই, আপনি বরং চুরি করেছেন। আপনি চুরি করেছেন, এত কম চুরি করেছেন, এত বেশি চুরি করেছেন, কিন্তু কাজটা জনগণের। এই জনগণের এই ব্রিজটা করে দেওয়ার জন্যই আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে। আপনি জনগণের মালিক না, আপনি জনগণের সেবক। ঠিক এই কথাটাই আমি হাসনাত আবদুল্লাহর মুখে উচ্চারিত হতে শুনলাম, যে উনি এখানে সেবা করতে এসেছেন, কিছু নিতে আসেননি। বিশেষ করে আমি কিন্তু এই ইয়াংদের মধ্যে এই ধরনের আচরণে আশা করেছিলাম। এবং হাসনাত আবদুল্লাহ সেটা দেখে দেন, একটা কথা আমি বলি, এই যে কাজগুলি করার পাশাপাশি উনি যে জনগণের যে কি জনগণের যে একটা দায়িত্ব আছে, উনি কিন্তু এটাও উল্লেখ করলেন। যেমন রাস্তার পাশে কেউ পুকুর বানায়, পুকুর বানানোর পরে রাস্তাটা এসে পুকুরে পাড় বানায় ফেলায়, তারপরে পুকুরে যখন বর্ষাকাল হয় তখন পুকুরের কারণে রাস্তা ভাঙে, এই যে বিষয়গুলো উনি এটা উল্লেখ দেখেছেন, একদম গ্রাফিক্যালি ছবি এঁকে দেখালেন যে এই মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু আপনার দায়ী হবে। এবং নতুন বলছেন আপনার রাস্তা করতে চান, রাস্তা চান, কিন্তু জায়গা ছাড়তে চান না, তা তো হবে না। মানে উনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ কতটা সেন্সিবল হতে পারে, মানে উভয়ের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি, সবার প্রতি, এটা হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন। এবং এটা হলো গিয়ে আমাদের দেশের মানুষ যখন এমপি পায়, মন্ত্রী পায়, তারা যে তাদের প্রতি মানুষের যেটা মানে আপনার সম্পর্ক থাকে, সেই সম্পর্কের চেহারাটাই যেন হাসনাত আবদুল্লাহ পাল্টে দিতে যাচ্ছেন। আমি খুবই হ্যাপি। এবং উনি বলেছেন যে কিভাবে সরকারের কাছ থেকে কী পায়, পৌরসভায় তার এলাকায় দেবিদ্বারের পৌরসভায় যে কতগুলি ভিজিএফ কার্ড আসবে, সেই ভিজিএফ কার্ডে হলো 3081টা ভিজিএফ কার্ড পায়, ওরা এখানে এসেছে। এবং প্রত্যেকে 10 কেজি করে চাল পাবেন। এবং পুরো উপজেলায় যেরকম 20,635টা ভিজিএফ কার্ড আসবে, তারাও সবাই 10 কেজি করে চাল পাবে। এই চালগুলো কারা পাবেন, কোন দরিদ্র লোকেরা পাবেন, ওইগুলোও কিন্তু উনি বলে দিচ্ছেন। এবং এই বলে দেওয়ার মাধ্যমে কী হবে, ওই লোকগুলো যারা নাকি এই ভিজিএফ কার্ড পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু বুঝতে পারবে যে আমার নামে কার্ড এসেছে। এবং এটাও বলে দিয়েছেন যে কোন ইউনিয়নে কার কাছে আপনি যাবেন কার্ড পাওয়ার জন্য। এখন তারা যাবে সেখানে, যদি কার্ড না পায় নিশ্চয়ই অভিযোগগুলো তারা হাসনাত আবদুল্লাহর কাছে করবে। তখন হাসনাত আবদুল্লাহ জবাব দিয়ে যাওয়ার মধ্যে তাদের কাছে জবাব দিয়ে এটা চাইতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা বলে আমি শেষ করি আলোচনাটা। উনি বলেছেন যে উনি এই রমজান উপলক্ষে 39 বাক্স খেজুর পেয়েছেন। প্রতিটা বাক্সে 8 কেজি করে খেজুর ছিল। এবং এই 8 কেজি খেজুর মিলে সব মিলে হচ্ছে 312 কেজি খেজুর। এই খেজুরগুলো সরকার দিয়েছে, উনি কিনেন নাই। উনি বলেছেন যে এই খেজুরগুলো সরকার দেয় এবং এইগুলো বিভিন্ন জায়গা থেকে সরকার পায়। এবং এই খেজুরগুলো উনি 15টা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসাগুলোতে ভাগ করে দিচ্ছেন। এতে হয়তো সবগুলো মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা তো 3 কেজি করে খেজুর পেতে পারে। এই জন্য একটা ব্যাখ্যা দিলেন। এই খেজুরটা কিন্তু এই বছরই প্রথম পায় নাই, এর আগেও প্রত্যেকটা
এবং না, সংসদীয় এলাকাতে কিন্তু এরকম খেজুর, দুম্বার মাংস, উটের মাংস এগুলো কিন্তু আসে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এগুলো আসে। কখনো পেয়েছেন? আপনি পাশের বাড়ি গরিব পেয়ে জিজ্ঞাসা করেন তো, কয়জন লোক খেজুর পেয়েছে, কয়জন লোক দুম্বার মাংস পেয়েছে, কয়জন লোক উটের মাংস পেয়েছে? হয়তো হাসনাত আবদুল্লাহ এমপি না হলে আপনি জানতেই পারতেন না যে সরকার এগুলি দেয়। আমি মনে করি হাসনাত আবদুল্লাহ আসলে বাংলাদেশের তাবৎ এমপিদের জীবন, আগামী 5 বছরের জীবনযাত্রাকে কঠিন করে দিয়েছেন। আমি আশা করব প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা জনপ্রতিনিধি, গেলে এমপি না জনপ্রতিনিধি, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান যারা হবেন অথবা ইউপি চেয়ারম্যান যারা হবেন, তারা সবাই সরকারের কাছ থেকে কী পাচ্ছেন এবং জনগণকে কী দিচ্ছেন সেই ব্যাপারে ট্রান্সপারেন্সি মেনটেন করবেন। কীভাবে করবেন আপনাদের ব্যাপার, কিন্তু করবেন। এবং আজকাল তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ফেসবুকে পেজে একটা পেজ খুলেন, একটা পেজ খুলে আপনার সঙ্গে দেখিয়ে দেন আপনি কী কাজ করছেন, কী কাজ কীভাবে করছেন না করে দেখিয়ে দেন। এবং আমি এর সঙ্গে এটাও আশা করি, আমি দেখলাম 2 দিন আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন ডিপ্লোমেটদের একটা অনুষ্ঠানে, যে দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন পদক্ষেপ নেবেন এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে উনি দলীয় পরিচয় দেখবেন না। আমি কিন্তু ওনার কথায় আশাবাদী হচ্ছি। আমি ওনাকে বলবো, আপনি উচিত হবে আপনার যে আপনার দলের নয়, কিন্তু তারপরে হাসনাত আবদুল্লাহর এই যে পদক্ষেপটা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি হাসনাত আবদুল্লাহর নাম ধরে তাকে ডেকে নিয়ে তার কাছ থেকে অনুরোধ করবেন যে তুমি একটা মডেল করে দেবো, এই মডেলটা আমি সমস্ত এমপিতে দেবো এবং প্রত্যেকটা এমপিকে অনুসরণ করতে হবে। এবং আমি প্রধানমন্ত্রীকে এটাও বলবো, এই জবাবদিহিতার নামে হাসনাত আবদুল্লাহ যেটা করেছে, একটা পেজ করেছে, আপনিও একটা পেজ করুন। সেই পেজ হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ। আপনি একটা পেজ করেন, দেখবেন কত লোক আপনার কাছে অভিযোগ জানায়, সেটাকে নিয়ে আপনি সঠিকভাবে বিচার করেন এবং সবচেয়ে কঠোর বিচারটা করবেন তাদের, যাদের উপর নাকি এই দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হবে। ধরেন একজন সাধারণ মানুষ চুরি করলো, তার যে শাস্তি হবে, যদি পুলিশ চুরি করে তার শাস্তি তার ডাবল হবে, যদি দুদক চুরি করে তার চাকরি চলে যাবে, কোনো আলোচনা নাই। যদি এভাবে করতে পারেন তাহলে কেবল দুর্নীতিটা মুক্ত হতে পারবে দেশ। তাহলে আপনি যা চান যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, দুর্নীতিমুক্ত দেশ, সেটাই করতে পারবেন। আমাদের এখানে কিন্তু এটাই হয় যে ঘুণ পোকার মতো দুর্নীতি কিন্তু আমাদের প্রত্যেকটা ভেতর থেকে খেয়ে দিচ্ছে। এই ঘুণ পোকা বন্ধ না করতে পারলে, দুর্নীতি নামের এই ঘুণ পোকাকে যদি আপনি বন্ধ করতে না পারেন, এদেশের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এবং সেক্ষেত্রে আমি হাসনাত আবদুল্লাহকে স্যালুট করছি যে উনি প্রাথমিক পদক্ষেপটা নিয়ে দেখিয়েছেন যে কিভাবে নিজের ট্রান্সপারেন্সি প্রকাশ করা যায়। আমরা প্রত্যেকটা এমপিকে দেখতে চাই এবং সেই সঙ্গে এটাও বলছি, আমি হাসনাত আবদুল্লাহকেও ফলো করতে চাই। এটা কি হঠাৎ আলোর ঝলকানির মতো একদিনই, নাকি পরবর্তীতে এটা চলবে? জনাব মাহবুব কামাল, আপনি তো নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। এটা মার্চ মাস, এটা আমি মনে করি আমাদের স্বাধীনতার যে সূত্রপাত, সেটা প্রথম দৃশ্যমান হয়েছে কিন্তু এই মাসেই। এর আগেও ছিল, কিন্তু এই মাসটাই আমাদের স্বাধীনতা দিবসের মাস। এই মাসে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। এই মাসেই 7ই মার্চ ছিল, ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল। এবং অনেকেই মনে করেন যে এই মাসটাতেই যে আমরা যে একটা স্বাধীন দেশ হতে যাচ্ছি, সেই জিনিসটা যেন ইতিহাসে আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে 2024-এ যে গণ আন্দোলন হলো, সে আন্দোলনের পর জেনজিদের যে বিজয় এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এলো, তাদের মধ্যে আমাদের স্বাধীনতার যে গুরুত্বপূর্ণ যে ঘটনা প্রবাহ, যে ঘটনাগুলো, যে ব্যক্তি যারা ছিলেন সেই ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে অবমূল্যায়নের একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তী সময়ে আমরা তখন ভেবেছি এটা এরা জেনজি, এরা অনেক কিছু জানে না, অনেক পরের জেনারেশন, হয়তো কারো না কারো বই টই পড়ে তারা এই ধরনের সিদ্ধান্তে আসছে, এই ধরনের মানুষের ব্যাপারে, গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে সুইপিং কমেন্ট করছে। কিন্তু এরপর তো আমরা গণতান্ত্রিক শক্তি পেয়েছি, গণতান্ত্রিক সরকার পেয়েছি, নির্বাচিত সরকার, একটা রাজনৈতিক সরকার, এমন একটা রাজনৈতিক সরকার আমরা পেয়েছি যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নিজে একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু এখনও কিন্তু আমরা
সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারাবাহিকতা তার খুব একটা কিন্তু ব্যত্যয় দেখছি না। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে ৭ই মার্চের কথাই বলি, ৭ই মার্চ যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছিল, সেই ভাষণের এখন কি এই সরকার সেই ভাষণটাকে কীভাবে মূল্যায়ন করছে? সেই ভাষণটা কেউ শুনতে যেয়ে, বলতে যেয়ে, শোনাতে যেয়ে সরকারি প্রশাসনিক নানা রকম হেনস্থার মুখে পড়ছে। এই যে প্রবণতাটা, এটা কেন? এটা কি এভাবে চলতে থাকবে, নাকি আপনি মনে করেন যে এটা হঠাৎ করে হয়ে গেছে, পরবর্তী সময় এটা তারা শুধরে নেবে? আপনার কি মূল্যায়ন এই ঘটনাগুলি সম্পর্কে? না, এটা তো খুব দুঃখজনক যে ধরেন যে নিউ জেনারেশন যারা, তারা তো 71-এর ইতিহাসটা জানে না। তো তারা না হয় একটা ভুল পথে থাকতে পারে, কিন্তু যারা বয়স্ক, যারা মুক্তিযুদ্ধ দেখেছে, তারা মানে কেন বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করে বা তাকে হিউমিলেট করার চেষ্টা করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি একটু শুধরে নেই, আমি কিন্তু সরাসরি মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছি। কেউ ভাবতে পারে আমি বোধহয় যুদ্ধ করছি, এরকম না কিন্তু। যাই হোক, এখন দেখেন খুব দুঃখজনক, এই আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী, তিনি বললেন যে শেখ মুজিব ছাড়া আমাদের ইতিহাস হয় না। অথচ আপনার ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধে, আর কোট আনকোট, হ্যাঁ, মানে কী ধরনের নিগ্রহের শিকার হতে হয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বললেন যে দেশে মব থাকবে না, অথচ মব হলো এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে। এবং উনি বললেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। মানে আমরা কতগুলি শব্দ শুনতে না টায়ার্ড হয়ে গেছি। বিচ্ছিন্ন ঘটনা, খতিয়ে দেখা হবে, মানে এগুলি শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো এখন মানে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ উনি মবকে এক ধরনের অ্যালাউ করলেন। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এবং আমি একটা পোস্টে লিখেছি যে আমার কাছে যদি জিয়াউর রহমানের ৮৭ মার্চের ঘোষণাটার রেকর্ড থাকতো, আমি তাহলে বাজারে দেখতাম যে আমাকে ওই ওসি গ্রেপ্তার করে কিনা। হ্যাঁ, তা আমাকে গ্রেপ্তার করতো না। তার মানে বোঝা যাচ্ছে মুক্তিযুদ্ধ নিষিদ্ধ না এই সরকারের কাছে, নিষিদ্ধ বঙ্গবন্ধু। হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমি আপনার পরের প্রশ্নটা একটু ডিটেইল করতে চাই যে কেন এরকম হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে ইত্যাদি। প্রথমে একটা কথা বলি, দেখেন, বঙ্গবন্ধু যদি 25শে মার্চে যে গ্রেপ্তার হলেন, তারপরে যদি পাকিস্তানি শাসকরা তাকে ফাঁসি দিয়ে দিত, তাইলে কিন্তু স্বাধীনতার পর বঙ্গবন্ধু চিরকালের জন্য বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা থাকতেন। ঠিক আছে? এবং তখন সবাই বলতো বঙ্গবন্ধু আমার, বঙ্গবন্ধু আমার, কারাকারি লেগে যেত। এবং সবাই বলতো যে আমি যা ভাবতেছি বঙ্গবন্ধু সেটাই করতেন। ইভেন জামাতও বলতো যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনার উনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র করতেন। এবং দেখছেন না আপনারা যে এদেশকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ বলছেন উনি। এবং আরও বলতে, মানে বঙ্গবন্ধু কোথায় কোথায় ধর্ম সম্পর্কে কী বলে এগুলো তন্ন করে খুঁজে বের করে এস্টাবলিশ করার চেষ্টা করতো জামাত, যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনার ইসলামী শাসন কায়েম করতো। কিন্তু মানে উনি বেঁচে গেছেন বলে, হ্যাঁ, এবং যেহেতু স্বাধীনতার পর বেঁচে গেছেন, এবং স্বাধীনতার পর যেহেতু তিনি একটি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেলেন, জি, সেহেতু তাকে নিয়ে বিতর্ক শুরু হলো। উনি যদি রাজনৈতিক প্রতিপক্ষ না হতেন তাহলে কিন্তু এরকমটা হতো না। বাংলাদেশে এটাই হয়, রাজনৈতিক প্রতিপক্ষ হলেই আপনার নানা রকম দোষ বের হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন, মনে করেন আমি কথা বলতেছি যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি নন, ধরে নিলাম জিয়া প্রধান ব্যক্তি ছিলেন, অথবা কর্নেল ওসমানী কিংবা ধরেন কর্নেল ওলি, উনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি। কথাটা হচ্ছে বঙ্গবন্ধু কি কিছুই করেন নাই? তাইলে পূর্ব পাকিস্তানে 169টা আসনের মধ্যে 167টা আওয়ামী লীগ পেল কীভাবে জনগণ 6 দফার পক্ষে রায় দিল? 70-এর নির্বাচনই তো ছিল মুক্তিযুদ্ধের প্রথম স্টেজ রিহার্সেল, তাই না? এই যে উনি জিতলেন, একটা জাতিকে ঐক্যবদ্ধ করে, এটার কি কোনো মূল্য নাই? সেইটুক বলেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নাই, ওইটুক তো বলবেন নাকি? সেটাও বলবেন না। এবং ৭ই মার্চ তো
মুক্তিযুদ্ধের আগের ঘটনা। হ্যাঁ, তাহলে ওটা বলতে অসুবিধা কি? দেখেন, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরে যে মোহাম্মদ আলী জিন্নাহ না, জি, মোহাম্মদ আলী জিন্নাহ এখন তো আর আমরা কায়েদ আজম বলি না, উনি এখন আমাদের লোক না, এখন জাতির পিতা বলি না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যে একটা পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন, উনি একটা ডক্ট্রিন দিছিলেন, টু নেশন থিওরি, এবং উনি যে একটা বড় মাপের নেতা ছিলেন, এটা কি আমরা অস্বীকার করব? ওইটুকু সম্মান তো তাকে দিব। সে আমাদের লোক না, এখন আমাদের নতুন নতুন জাতির পিতা হয়েছে। তো কিন্তু তার যে ওই মানে 47-এর আগের যে ভূমিকাগুলো, সেগুলি কি আমরা অস্বীকার করব? তো করবো। তার সেই সম্মানটুকু তো আমাদের দিতে হবে, তাই না? তাই না? ফলে এইটা একেবারেই মানে কি বলবো, যে এর মধ্যে কোনো বিবেক, কোনো সেন্স কিচ্ছু কাজ করে না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, আপনি বললেন যে, আমি একটু বলি, সেটা হলো যে দেখবেন সমাজে কিছু লোক আছে, তারা শিক্ষিত, হ্যাঁ, শিক্ষিত, এবং তারা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের চরম বিদ্বেষ তাদের মনে আছে, এবং এটা হচ্ছে পাকিস্তান ভেঙে যাওয়ার কষ্ট। আমার মূল্যায়ন যেটা, পাকিস্তান ভেঙে যাওয়ায় যারা কষ্ট পেয়েছে, বিগেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ভেঙে গেছে, এই কষ্টটা যারা ভুলতে পারছে না, তারাই বঙ্গবন্ধুর প্রতি একটা বিদ্বেষ পোষণ করে। এবং এরা করে কি জানেন? এরা সমমনাদের সাথে যখন বসে, তখন আপনার আশেপাশে কিন্তু এরকম আছে, আপনি দেখবেন, আপনি একটু গভীরভাবে দেখবেন, আপনার আশেপাশেও আছে, আপনি চিনতে পারবেন। এরা করে কি, সমমনাদের সাথে যখন বসে, তখন বঙ্গবন্ধুকে একেবারে তুলোধনা করে, গালিগালাজ করে ইত্যাদি। আবার নতুন কাউরে পাইলে বঙ্গবন্ধু বিদ্বেষ তার মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করে। কিন্তু যখন আপনার পাশে আসবে, যেহেতু আপনাকে সে চেনে, তখন সে একটা না নিরপেক্ষতার ভান ধরবে, বুঝছেন? তখন বলবে কি, এই শেখ মুজিব একদলীয় শাসনটা করে ড্যামেজ করে দিয়েছে, তা না হলে তো সবই ঠিক ছিল, বুঝছেন? মানে একটু মানে নিজেকে একটা নিরপেক্ষতার মানে একটা লেভেল দেওয়ার চেষ্টা করবে। এবং যখন আপনি বলবেন যে আচ্ছা আপনি বঙ্গবন্ধু বলেন না কেন, শেখ মুজিব বলতেছেন, সবাই তো বঙ্গবন্ধু, তখন বলবে কি, না আমি কোনো টাইটেলে বিশ্বাসী না। দেখেন না, আমি শুধু রবীন্দ্রনাথ বলি, আমি কি কবিগুরু রবীন্দ্রনাথ বলি, বা আমি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলি? আমি তো ঠাকুরটাও বলি না, শুধু রবীন্দ্রনাথ বলি। তা আমি মুজিব বলতেছি, শেখ মুজিব বলতেছি, আমি টাইটেলে বিশ্বাসী না। এই একটা যুক্তি খাড়া করাবো আর কি। আরে বাবা, মানে 10টা লোক চেনে না, হ্যাঁ, তুমি যে মানুষটা 7.5 কোটি লোককে ঐক্যবদ্ধ করলো, হ্যাঁ, তারে তুমি বলতেছো যে কি আমি টাইটেলে বিশ্বাস করি না। হ্যাঁ, মানে তুমি এখন কি হইছো, সচিব হইছো, বঙ্গবন্ধু না থাকলে সেকশন অফিসার হিসেবে রিটায়ার করতে হইতো। তুমি কি হইছো, গ্রুপ অফ কোম্পানির মালিক হইছো, বঙ্গবন্ধু না থাকলে মুদি দোকানদার হইতা। তুমি এখন কি হইছো, লেফটেন্যান্ট জেনারেল হইছো, বঙ্গবন্ধু না থাকলে কর্নেল পর্যন্ত যেতে পারতা বড় জোর। এখন বঙ্গবন্ধু কিছু না, হ্যাঁ, তুমি বিরাট কিছু। দেখেন, আরেকটা ব্যাপার আছে, কেন বঙ্গবন্ধুর প্রতি এই ধরনের উন্নাসিকতা, সেটা হচ্ছে যে কিছু লোক আছে সমাজে, হ্যাঁ, তারা পরিবেশ বিতৃষ্ণ, তারা পরিবেশ বিতৃষ্ণায় ভুগে, ছ্যান ছ্যান করে, এইটা ভালো না, ওইটা ভালো না, হ্যাঁ, এই কি বলে যে মানে কোনো কিছুই তার পছন্দ না, পরিবেশ বিতৃষ্ণা আছে তার। হ্যাঁ, মানে এরা সবসময় মানে আনহ্যাপি পার্সন, এবং মানে সব কিছুকেই তারা একটা আক্রমণের লক্ষ্যবস্তু করে। এর যেমন আমাদের হুমায়ুন আজাদের সাথে এটা, হুমায়ুন আজাদ অনেকটা এরকম ছিলেন। যেমন তাকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি পথের পাঁচালী পড়ছেন? বলছেন না, আমি এটা পড়ি নেই, তবে শুনেছি এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণ বালক সম্পর্কে কী কী যেন লিখেছে। অথচ উনি কিন্তু পথের পাঁচালী ঠিকই পড়ছেন। মানে একটা ভাব নেওয়া, একটা স্টান্ট নেওয়া আর কি। হ্যাঁ, কোনো কিছুই তার ভালো লাগে না, এরকম কিছু লোক আছে আর কি। তো ফলে এরা যেহেতু বঙ্গবন্ধু একটা বড় পার্সোনালিটি, হ্যাঁ, তো না, এটা ঠিক আছে, আমি আপনার এই কথাটুকু ঠিক আছে, আমি উদাহরণগুলি ভালো, বাট আমার প্রশ্নটা হলো কি, রাষ্ট্রীয় পর্যায়ে কেন অবহেলা করা হবে? আমাদের যে জাতীয় দিবস আছে, শতাধিক জাতীয় দিবস আমাদের কিন্তু আছে, এবং সেই জাতীয় দিবসের তালিকা থেকে 7ই মার্চকে বাদ দিয়ে দেওয়া হলো। 7ই মার্চে কিন্তু কোনো ছুটিও ছিল না, জাস্ট একটা জাতীয় দিবস হিসেবে আমরা এটা পালন করি। আমাদের
চা দিবস আছে একটা, জাতীয় চা দিবস। তো চা দিবস থাকতে পারলে 7ই মার্চের দিবসটা আমরা কেন জাতীয়ভাবে আমরা এটা করবো না? এটাকে ইউনেস্কো সম্মানিত করছে, কিন্তু আমরা সম্মানিত করতে চাচ্ছি না। তো এর পেছনে কি রাজনীতি আছে না? সেই রাজনীতিটা আমি মানলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, আমি মানলাম যে সেখানে কিছু লোক ছিল, এমন লোকের প্রাধান্য ছিল যারা হয়তো আমাদের স্বাধীনতায় চায়নি। কিন্তু বিএনপি তো সেরকম দল নয়, অথবা বিএনপির প্রতিষ্ঠাতা যে একজন মুক্তিযোদ্ধা, বিএনপি যিনি প্রতিষ্ঠাতা তিনি কি 7ই মার্চকে অবমূল্যায়ন করেছেন? করেন নাই। তো এরা কেন এটাকে অবমূল্যায়ন করলো? জাতীয় দিবসে ফেরত আনা হয়তো কোনো কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, সময় লাগতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই দিন যদি কেউ বঙ্গবন্ধুর ভাষণ বাজায় তো তাকে কেন অ্যারেস্ট করা হবে? এবং যিনি অ্যারেস্ট করবেন সেই থানার ওসি বলতেছেন উনি তো নিষিদ্ধ জিনিস বাজিয়েছে। তো এটা নিষিদ্ধ হলো কবে? 7ই মার্চের ভাষণ কি নিষিদ্ধ? না, আচ্ছা ওইটা পরে আসতেছি। এইটা একটু শেষ করে নিই। এই যে পরিবেশ বিতৃষ্ণা, আরেকটা শ্রেণী আছে যারা ডিফার করতে ভালোবাসে, বুঝছেন? সব কিছুতে তারা ডিফার করবে, বুঝছেন? আপনি যা বলবেন সে একটা উল্টা কিছু বলে সে একটা পার্সোনালিটি দাঁড় করার চেষ্টা করবে, বুঝছেন? আপনি হয়তো বললেন যে আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, তো সে এমন একটা কবির নাম বলবে তার প্রিয়, যে আপনি তারা চিনেনি না, এরকম একটা। আমাদের সবাই একটা বন্ধু ছিল 70-তে আমরা যখন ছাত্রলীগ করি তখন ওকে বললো, এই তুই ছাত্রলীগের মেম্বার হ। সে বলে, না আমি তো ছাত্রলীগ করি না। মানে কী করো তাহলে? বলে, আমি কনভেনশন মুসলিম লীগ করি। সে ডিফার করবে, বুঝছেন? আমাদেরই বন্ধু, কিন্তু ওই যে ডিফার করে একটা মজা পায়, একটা ব্যক্তিত্ব তৈরি করতে চায়। তো যারা বঙ্গবন্ধুকে এরকম করে তারা ওই যে ডিফার করে একটা পার্সোনালিটি দাঁড় করাবে। এটা খুব বাজে টেন্ডেন্সি এটা। যাই হোক, আপনার এই প্রশ্নে আসি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে চিফ অ্যাডভাইজার, গেমটা প্রথম শুরু করছেন তিনি। হি স্টার্টেড দ্য গেম। কি বলে? রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে একেবারে শুরুতে, কিন্তু এই খেলাটার উনি মানে করছেন, লঞ্চ করছেন এই খেলাটা উনি। এবং এইটারই ধারাবাহিকতায় যা কিছু হয়েছে গত 18 মাস। এখন মানে 71-এ যারা আমাদের মুক্তিযুদ্ধকে চায় নাই, একটা অংশ কিন্তু ছিল, যারা, যেমন ভোটের পার্সেন্টেজ দেখলে আপনি দেখবেন 70-এর নির্বাচনের যারা যে ভোটের পার্সেন্টেজ, সেখানেও দেখবেন যে একটা অংশ কিন্তু আপনার নৌকাকে ভোট দেয় না। তো ফলে এটা তো ছিল, সমাজে তো ছিল, এবং প্রতিকূল পরিবেশে অনেক দিন দমানো অবস্থায় ছিল। তারপর অনুকূল পরিবেশ যখন আসছে তারপরে আবার তারা রিভাইভ করছে এবং শক্তি সঞ্চয় করছে। তাদেরকে প্রতিনিধিত্ব করছে আমাদের ইউনূস সাহেব। তাদেরকে প্রতিনিধিত্ব করছে করে এই যে রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে ইত্যাদি বলা হলো। এখন দেখেন, আচ্ছা আপনি 18 মাসের কথা বাদ দেন, এইটা একটা অভিভাবকহীন সমাজ ছিল। আচ্ছা, একেবারে অভিভাবকহীন না, সেটা বলবো না, একটা দুষ্ট অভিভাবকের সমাজ ছিল এটা, বুঝছেন? অভিভাবকহীন বলা ঠিক না। মানে বাড়ির গৃহকর্তা যদি মানে ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয় এবং মাতাল হয়, ওই বাড়ির তো শৃঙ্খলা বলে কিছু থাকবে না। যে যার মতো করে, আরে আমার বাবাই তো, আমার স্বামী তো এরকম, তা আমার হয়তো অসুবিধা কী? মানে এরকম একটা দুষ্ট অভিভাবকের পাল্লায় পড়ছিল এই দেশ, যে কারণে এই সমস্ত অনাচার হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে জিয়াউর রহমান, হ্যাঁ, উনি যে স্বাধীনতার ঘোষণাটা দিছিলেন, উনি কী বলছিলেন? আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, তাই না? তাহলে উনি তো প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে বঙ্গবন্ধুই হচ্ছে আমাদের গ্রেট লিডার এবং তার নেতৃত্বেই মানে মুক্তিযুদ্ধ হচ্ছিল। এখন সেই দলটি, তার গড়া দলটি এখন ক্ষমতায় প্রতিষ্ঠিত এবং তার সন্তানই হচ্ছে হেড অফ দি গভর্নমেন্ট। এখন ইট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড যে 18 মাসে আমাদের মুক্তিযুদ্ধের যে ড্যামেজ হয়েছে, আমাদের হেরিটেজের যে ড্যামেজ হয়েছে, আমাদের ঐতিহ্যের যে ড্যামেজ হয়েছে, এগুলিকে রিভাইভ করা এবং একটা আন্দোলন করা রীতিমতো, যে রিভাইভাল অফ আওয়ার হেরিটেজ, রিভাইভাল অফ আওয়ার পাস্ট, রিভাইভাল অফ আওয়ার গ্লোরি। আমাদের গর্বের যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলিকে আর আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, গত 18 মাসে যা হয়েছে। হ্যাঁ, এবং গত 17 বছরে যেটা হয়েছে, যে বঙ্গবন্ধুকে মনোপলাইজ করা, মুক্তিযুদ্ধকে মনোপলাইজ করা, একচেটিয়াকরণ করা, সেই প্রবণতা থেকে মানে জাতিকে রক্ষা করা, জাতিকে মুক্তিযুদ্ধের একচেটিয়াকরণ থেকে রক্ষা করা, প্লাস
আপনার মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস, মুক্তিযুদ্ধের সত্যিকারের স্পিরিটটাকে সমুন্নত রাখা, এইটা বর্তমান সরকারের একটা অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি। আর সেকেন্ডলি, আপনি যেটা বললেন যে ওসি সাহেব, এই যে ওসি সাহেব বললেন যে 7 মার্চের ভাষণ নিষিদ্ধ, তাই না? নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড। এখন যে লোকটা আওয়ামী লীগ করে না, হ্যাঁ, ওই নিষিদ্ধকরণের তালিকায় তো নাই যে এই নিষিদ্ধকরণের তালিকায় আছে যে 7ই মার্চ যা কিছু আছে কোনো কিছুই করা যাবে না, সেটা তো নাই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তো এখন আমি আওয়ামী লীগ করি না, মনে করেন আমি 7ই মার্চের ভাষণটাকে মনে করি যে এটা আমাদের স্বাধীনতার একটা উদ্দীপক ভাষণ, তা আমি কেন বাজিতে পারবো না? এটা তো আর আওয়ামী লীগের কর্মকাণ্ড হইল না, তাই না? নিষিদ্ধ তো আওয়ামী লীগের কর্মকাণ্ড, তাই না? রাইট। তাইলে মানে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং 7ই মার্চের ভাষণ একসঙ্গে মিলাই ফেলতেছে। কিন্তু এটা কিন্তু একটা বেসিক কথা। অনেকে বলবেন যে আমি একজন লোককে ভালোবাসতে পারবো না, তাকে ভালোবাসতে হলে কি রাষ্ট্রের অনুমতি নিতে হবে, তাকে আমি শ্রদ্ধা করতে পারবো না। যেমন ধরেন ওই দিনই যে ঘটনাটা ঘটেছিল যে 32 নম্বর অভিমুখে কয়েকজন নারী এবং পুরুষ তারা ফুল নিয়ে যাচ্ছিলেন, 3-4 জন লোক, তাদেরকে অ্যারেস্ট করে 5 মাস আগের একটা মামলায়, সন্ত্রাস বিরোধী মামলায় আপনি ঢুকাই দিলেন। এখন তাদের অপরাধ কি? তারা 32 নম্বরের দিকে যাচ্ছিল, 32 নম্বরে কিছু নাই। তারা নিজের থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, হয়তো বা তার বাড়িতে ওরা যে ফুল দিবেন, এটা কি একটা অপরাধের পর্যায়ে হতে পারে? এবং এটা কি সন্ত্রাসবিধি কর্মকাণ্ড হতে পারে? ভাবেন একবার। এবং এটা তো মব হয়েছে, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা মব। এবং এই 18 মাসের মবের ধারাবাহিকতা এটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আর মব থাকবে না, তো কেন এই মবের বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ওই ওসিকে? আমার আরেকটা কথা, যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, যদি বলে থাকেন ঠিক আছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো ঘটার পর আপনারা তো কোনো অ্যাকশন নিলেন না। সেটাই তো কথা, তো সেটাই। এবং কি বলে যে ওই ওসিকে তো শোকজও করা হলো না। ওই ওসিকে তো বলা হবে যে তুমি কেন এটা করলা, সেটা কর। এটা একটা নীরব অ্যাপ্রুভাল, একটা সাইলেন্ট অ্যাপ্রুভাল। যে অ্যাপ্রুভাল চিফ অ্যাডভাইজার 18 মাস দিয়ে গেছেন, নীরব অ্যাপ্রুভাল দিয়ে গেছেন আপনার এই মবকে। হ্যাঁ, তো ফলে এটা তো মুখে বললে হবে না যে মব থাকবে না। আমরা তো দেখতেছি, দেখেন আমি অন্তত 6 মাস সরকারের কোনো সমালোচনা করতে চাই না। আমি একটা মধুচন্দ্রিমা, একটা হানিমুন পিরিয়ড দিতে চাই, কিন্তু আমাদের বাধ্য করেন না, হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে কথা বলতে। আমরা চাই না 6 মাস কোনো কথা বলবো, হ্যাঁ, কারণ আমরা তো সময় দিতে চাই। যে জঞ্জাল আপনারা ইনহেরিট করলেন, এই জঞ্জাল দূর করতে তো সময় লাগবে, তাই না? আমরা 6 মাস দিতে চাই হানিমুন, কিন্তু আপনারা যে আমাদেরকে বাধ্য করেন না যে আমাদের মুখ খুলতে আর কি। হ্যাঁ, ফলে every unlawful activity should be addressed. Every criminal should be taken into task. Every crime should be addressed. হ্যাঁ, এবং every mob, be it small or big, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের মব যাতে আর এই দেশে না ঘটে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি এটা মানে খুব বিনীত অনুরোধ করব। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এত তাড়াতাড়ি করতে চাইনি। জনাব মাহবুব কামাল কিন্তু বললেন যে উনি একটা নতুন সরকারকে 6 মাস সময় তো দিতেই চান, এবং এই 6 মাসের মধ্যে ওনারা সমালোচনা করতে চান না। কিন্তু পাশাপাশি এটা যেমন ওনার ঔদার্য, ঠিক একইভাবে কিন্তু এটা সরকারেরও দায়িত্ব যে অন্ততপক্ষে 6টা মাস ওনারা এমন কোনো বিতর্কিত কাজ, এমন কোনো বিতর্কিত ঘটনাকে ওনারা প্রশ্রয় দেবেন না, যাতে নাকি জনাব মাহবুব কামালদের মতো উদার ব্যক্তিদেরকেও সমালোচনার জন্য মুখ খুলতে হয়। ভেবে দেখুন একবার, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা মবের রাজত্বে ছিলাম, নতুন গণতান্ত্রিক সরকার এসেছে, এদের জবাবদিহিতা আছে। আমরা আশা করেছিলাম যে মব হচ্ছে, সেটি হলো তারেক রহমান সাহেবকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে। তাকে অতি মানব, অতি ভালো মানুষ বানানোর চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলো তার জন্য খুব দ্রুত হিতে বিপরীত হবে এবং তার জন্য বুমেরাং হয়ে দেখা দেবে। রাষ্ট্র পরিচালনা কোনো অভিনয় নয়, রাষ্ট্র পরিচালনা করা কোনো পীরগিরি নয় বা মুর্শিদগিরি নয়, এটি জিকির আসকার বা দোয়া দরুদের বিষয় নয়, এটি রীতিমতো যুদ্ধাবস্থা। তলোয়ার
মাথার কাছে নিয়ে শিওরে নিয়ে রাজা ঘুমান এবং শত সহস্র যারা পাহারাদার, সেই পাহারাদারের যাকে বলা হয় নিশ্ছিদ্র প্রহরা, এগুলোর মধ্য থেকেও তাকে পালানোর জন্য সব রাজগৃহে একটি করে গোপন সুড়ঙ্গ পথ রয়েছে। তারপর সেই সুড়ঙ্গ পথ থাকে, প্রহরা থাকে। এরপরে পৃথিবীর বেশিরভাগ রাজা প্রাসাদ ষড়যন্ত্রে নিহত হন এবং তার পাশের লোকটি আততায়ী হন। ইরানে যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, নিহত হলেন, অবাক্যের বিষয় হলো যে তার যে সকল শীর্ষ জেনারেল ছিলেন তাদের মধ্যে যে লোকটিকে আমার সবচেয়ে, যাকে বলা হয় বিশ্বস্ত মনে হতো, সবচেয়ে চৌকুশ মনে হতো, আর যার চোখের দিকে মানে তাকালি মনে হতো যে চোখ দুটো অনেকটা বাজ পাখির মতো, এরকম একজন জেনারেল যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। পরবর্তীতে দেখা গেল যে সেই জেনারেলের চক্রান্তেই ইমাম আলী খামেনি মারা গেছেন এবং তিনি মূলত ছিলেন নেতানিয়াহুর এজেন্ট। এই হলো বাস্তবতা। তো সেই অর্থে যে বর্তমান সরকার, সেই সরকারের আশেপাশে যারা আছেন, তারেক রহমান সাহেবের আশেপাশে যারা আছেন, তারা সহ নতুন যারা জুটেছেন, তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, চালচলন সব কিছু আমি নিজে যে ব্যক্তিগতভাবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি 2001 সাল থেকে আজ পর্যন্ত জাতীয় রাজনীতির বিষয়ে, আর পৃথিবীর রাজনীতি, সরকারের উত্থান পতন, রাজাবাসাদের উত্থান পতন নিয়ে যে সকল ইতিহাস পড়েছি, সে সকল ইতিহাসের আলোকে যতটুকু জ্ঞান বুদ্ধি আমার হয়েছে এবং যতটুকু আন্দাজ করতে পারি, সোজা বাংলায় বলে দিলাম যে এইভাবে যদি চলে সরকার বেশি দূর এগোতে পারবেন না। তারেক রহমান সাহেব খুব দ্রুত জনপ্রিয়তা হারাবেন এবং তিনি এমন সব বিপদে পড়বেন যে বিপদ থেকে বের হওয়ার কোনো রাস্তা তার থাকবে না। এটা বাস্তবতা। হয় কি, মানে অনেক সময় অনেক কথা বলা হয়ে যায়, সবাই তো আর তেল মারতে পারে না, আর সবার তেল মারা উচিত নয়। কিছু মানুষ দুর্মুখ থাকতে হয়, কিছু মানুষকে থাকতে হয় নির্লোভ, রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকতে হয়। আমি সংসদ সদস্য হওয়ার পরেও আমার আসলে এটা ভালো লাগেনি। পার্লামেন্টের ভিতরে, গণভবনের ভিতরে, তারপর বঙ্গভবনের ভিতরে যে সকল ঘটনা দেখেছি, কীর্তি কাহিনী দেখেছি, প্রধানমন্ত্রীর সামনে, মন্ত্রীর সামনে, এমপিদের সামনে যে সকল কথাবার্তা তাদের দালাল ফুরিয়েদের বলতে শুনেছি, আবার সেখান থেকে বের হয়ে তাদের মুখে যে ভিন্ন কথা শুনেছি, সেই শোনার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার উপযুক্ত জায়গা নয়, এ খুব ডেঞ্জারাস একটা জায়গা। আর সেই উপলব্ধি থেকেই মূলত 2010 সন থেকেই আমি এই যে এখন যে ধারার কথাবার্তা বলছি, সেই কথাবার্তা বলে চলেছি। আমার যে খুব লস হয়েছে তা নয়, বরং লাভ হয়েছে। আমার সঙ্গে যারা রাজনীতি করেছেন সে 2001 সন থেকে আজ অবধি, তারা কেউ ভালো নেই, সবারই সমস্যা হয়েছে। আওয়ামী লীগে যারা ছিলেন তাদেরও সমস্যা হয়েছে, বিএনপিতে যারা ছিলেন তাদেরও সমস্যা হয়েছে। আর সে তুলনায় ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। দুটো ডাল ভাত খেয়ে নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছি, ঘুমোতে পারছি, কারো কাছে দাবিদারি করতে হচ্ছে না, আর স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর সেই কথা বলার জন্য আমাকে যে আসলে খুব নেতিবাচক অবস্থায় পড়তে হয়েছে তা নয়, বরং এই যে সৎভাবে সাহসের সঙ্গে কথা বলার কারণে যাদের বিরুদ্ধে কথা বলি, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বলেছি তারা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। আওয়ামী লীগের যে লোকগুলো আমাকে ভয় পেতেন আওয়ামী লীগ জমানাতে, এখন তারা সবাই আমার খুব ঘনিষ্ঠজন। সেই প্রবাসী থেকে ফোন করেন যে, ইস রনি ভাই, আপনার কথাগুলো যদি শুনতাম তখন না জানি কত ভালো হতো। আবার এখন বিএনপি যে সকল নেতারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরকে তো আসলে অনেক দিন থেকে চিনি, এত গভীরভাবে চিনি যে এদের আশেপাশে অনেক লোক আছেন, তারা হয়তো তাদেরকে চেনেন না। বহু মন্ত্রী, বহু এমপি, বহু
জন, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী। তো কাজেই তাদের সম্পর্কে আসলে আমার নেতিবাচক কোনো কিছু কথা বলার দরকার নেই। তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাদের সঙ্গে আমার কোনো প্রাপ্তি নেই, চাহিদা নেই, কোনো কিছু নেই। আমি যে কথাগুলো বলছি একান্ত আত্ম উপলব্ধি থেকে, যে কথায় দেশের উপকার হবে, তাদের উপকার হবে। তো সেই যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে মনে হচ্ছে যে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে বহু সংখ্যক মন্দ মানুষ জুটে গেছে, যাদের কারণে 2001 সন থেকে 2006 সনে বিএনপির পতন হয়েছিল, যাদের কারণে বদনাম হয়েছিল, যাদের কারণে সেই একটা 1-11 সংগঠিত হয়েছিল, সেই লোকগুলো, পুলিশের সেই লোকগুলো, সিভিল সার্ভিসের সেই লোকগুলো, রাজনীতির সেই লোকগুলো আবার মানে বর্তমান যে তারেক রহমান সাহেবের সরকার, সেই সরকারের সামনে, পেছনে, ডানে, বামে রীতিমতো প্রেতাত্মারা যেভাবে নিঃশ্বাস ছাড়ে শ্মশানে গিয়ে, ঠিক সেইরকম নিঃশ্বাস তারা ছাড়ছে। দ্বিতীয়ত, সরকারের যারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের কোনো একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন, তার সমালোচনা করবেন বা তার সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনার এই সিদ্ধান্ত ঠিক নয়। এইরকম একজন মানুষ ওনার ক্যাবিনেটে নেই, ওনার পার্লামেন্টে নেই। এটা বাস্তবতা। কেউ যদি বলতে পারেন যে হ্যাঁ আমার এই ক্ষমতা আছে, আমি সরি বলবো, তার কাছে মাপ চাইব, কিন্তু আমি যে কথাটা বললাম, সবাই মানে ওনার কাছে যাবেন, জি হুজুর জি হুজুর করবেন, ওনার প্রশংসা করবেন, ওনার চেহারা মোবারক দেখবেন, এর জন্য সারাক্ষণ তোয়াজ এবং তদবির করতে থাকেন। এরপরের ঘটনা হলো যে তার মন্ত্রী পরিষদে সংসদ সদস্যদের মধ্যে বহু সংখ্যক লোক আছে যারা দীর্ঘদিন ধরে জনাব তারেক রহমান সাহেবের বিরোধিতা করে আসছেন, 1-11 সময় তার সঙ্গে বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন, তার টেলিফোন ধরেননি, এবং এই যে মন্ত্রী হয়েছেন বা এমপি হয়েছেন তার আগ পর্যন্ত তারা মনে প্রাণে চেয়েছে ইলেকশন না হোক, তারেক রহমান সাহেব দেশে না আসুক, আর তারেক রহমান সাহেবের কোনো রাজনৈতিক যে ভবিষ্যৎ এটা না থাকুক। এতটাই ছিল ব্যক্তিগত বিতৃষ্ণা। সেই সকল মানুষ এখন ক্যাবিনেটের সদস্য, পার্লামেন্টের সদস্য। কাজেই তাদের বুদ্ধি নিয়ে, পরামর্শ নিয়ে, তাদের সাহচর্য নিয়ে, তাদের নিঃশ্বাস নিয়ে, প্রশ্বাস নিয়ে তারেক রহমান সাহেব ভালো করবেন সরকারে প্রশ্নই আসে না। সর্বশেষ যে বিষয়টা হলো, অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলোতে আগে যারা কারাপ্টেড ছিলেন, আগে যারা ব্যর্থ হয়েছেন এবং গত 17 বছর ধরে যারা বৃদ্ধ হয়ে গেছেন, এই শ্রেণীর লোক আছে। আবার একই সঙ্গে তারাও আছেন যারা কোনো অভিজ্ঞতা সঞ্চয় করেননি, সমাজে যাদের কোনো সুনাম নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, চরিত্র নেই, খাসলত ভালো না, এরকম অনেক লোক বড় বড় পদে চলে এসেছে। ফলে এই অবস্থাতে সরকার ভালো করবেন এটি চিন্তা করা একটা দুঃস্বপ্ন, একটা মানসিক অসুস্থতার লক্ষণ। কাজেই সাধু সাবধান, যত দ্রুত সাবধান হওয়া যায় ততই ভালো। এখন এই বর্তমান সরকারের সঙ্গে আমার যে সম্পর্ক গত 2014 থেকে আজ অবধি, তার সাথে ভালো সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে ক্ষমতা নিয়েছিলেন। 9 তারিখ বা 10 তারিখে আমি বলেছিলাম যে উনি ভালো করতে পারবেন না, তৃতীয় মাত্রা জিল্লুর সাহেবের টকশোতে, এবং বলছিলাম যে ভদ্রলোক যত তাড়াতাড়ি যাবেন তত দেশের জন্য ভালো, ওনার জন্য ভালো। উনি যত দেরি করবেন নিজে বিপদে পড়বেন, অন্যকেও বিপদে ফেলবেন। দেখুন 17 মাসে ঠিক সেম ঘটনা ঘটেছে। আবার 2014 সনে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি মনোনয়নপত্রই কিনলাম না। যেভাবে আমি এইবার নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহ দেখাইনি কাউকে, মানে উল্টো যারা প্রস্তাব নিয়ে এসছেন ইলেকশন করার জন্য, তাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি যে আমি এবার নির্বাচন করব না, আমার ভালো লাগছে না। একই অবস্থা 2014 সনে হয়েছিল। তো সেই 2014 সনের নির্বাচনের সপ্তাহখানেক পরে এরকম একটা টেলিভিশন টকশোতে, এবং সেটাও তৃতীয় মাত্রাতে, আমি বললাম যে আওয়ামী লীগের জন্য পতন অনিবার্য, এবং পতনটা কালকে হলে ক্ষয়ক্ষতি কম হবে, আর পতনটা যত দেরিতে হবে তত তাদের ফিরে আসতে
সমস্যা হবে এবং এমন একটা সময় আসবে যে আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক পাওয়া যাবে না। 2014 সালে সেই বক্তব্য। কাজেই যারা আমার এই বক্তব্য শুনছেন, যারা পছন্দ করেন না, তারা হয়তো নানা রকম কথাবার্তা বলতে পারেন, কিন্তু যদি মিলাতে চান তাহলে অনেক টকশোতে অনেক কথাবার্তা গত সে 2009 সাল থেকে আজ অবধি আপনারা যদি একটু মিলিয়ে দেখেন, দেখবেন যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমি পার্লামেন্টে জামাত নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম যে জামাত যদি ক্ষমতা পায় মাজার ভেঙে ফেলবে, এই কাজ করবে। দেখুন 17 মাসে তারা যে কাজগুলো করেছে, আর 2009 সনে আমার সেই যে পার্লামেন্টের বক্তব্য যেটি রেকর্ড হয়ে আছে, মিলিয়ে দেখেন 19-20 নেই। যা বলেছিলাম ঠিক সেম ঘটনাটাই ঘটেছে। তো সেই অর্থে বর্তমান তারেক রহমান সাহেব সম্পর্কে, তার সরকার সম্পর্কে আরও অনেক কথা সামনে বলবো, কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই যে সরকার এই বিগত যে কয়দিনে ক্ষমতা নিল, একটিও কাজের কাজ তারা করেননি। যে কাজগুলো করেছেন সেই কাজগুলো খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ার জন্যে, সাধারণ মানুষের তালি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য। এইগুলো রাজনীতিতে 2 পয়সার মূল্য নেই। আপনি কারোকে খেতে দিবেন, কারো পেটে খাবার দিবেন, তারপরে তার পশ্চাৎ দেশে জোরে জোরে লাঠি দিয়ে পিটানো দিবেন, তারপরে সে আপনাকে বাবা ডাকবে, আব্বা ডাকবে। কিন্তু খালি পেটে আপনি মানুষকে চুম্বন করবেন, জড়িয়ে ধরবেন, আতর লাগিয়ে দিবেন, জান্নাতের টিকিট দিবেন, তারপর শেষে বিভিন্ন রকম স্বপ্ন দেখবেন। ওই লোকটা যদি সমর্থ থাকে, চড় মেরে আপনার 32টা দাঁত খুলে ফেলার চেষ্টা করবে। রাজনীতি এমন একটা ব্যাপার, এখানে প্র্যাকটিক্যাল যে বাস্তব যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোই সমাধান করতে হয় সবার আগে। এখানে এক্সেস কোনো কিছু করতে গেলে, অতিরিক্ত ভালো মানুষ হতে গেলে, অতিরিক্ত উপকার করতে গেলে, অতিরিক্ত কল্যাণ করতে গেলে, এটা সবাই যারা করার চেষ্টা করেছেন তাদের জন্য এগুলো বুমেরাং হয়েছে। এই যে ফ্যামিলি কার্ড, জাকাত ফান্ড, জাকাত বোর্ড, তারপরে সে খাল কাটা, তারপরে বিভিন্ন যেখানে সেখানে লোকজনের সাথে হ্যান্ডশেক করা, এই জিনিসগুলো খুব দ্রুত মানুষের মধ্যে জনপ্রিয়তা দিচ্ছে। মানুষ খুশি হচ্ছে যে এমপিরা গাড়ি আনবে না, তারেক রহমান সাহেব এমপিদের গাড়ি আনা নিষেধ করে দিয়েছেন। তারপর তিনি খুব সাধারণ জীবনযাপন করছেন, প্লট দেবেন না। এগুলো মানে আপাতত জাস্ট একটু মানুষকে স্বস্তি দিচ্ছে, মানুষ তালি দিচ্ছে। কিন্তু যখনই তারা পেট্রোল পাম্পে যাচ্ছে পেট্রোল আনার জন্য, পেট্রোল পাচ্ছে না, মারামারি হচ্ছে এবং সেখানে বেশ খুনোখুনি ঘটনা ঘটে গেছে। আগামীতে যদি এই অবস্থা চলতে থাকে আরও ঘটতে থাকবে। কিন্তু এই কাজগুলো কেন করা হচ্ছে? আমি যতটুকু জানি, বাংলাদেশে আসলে কখনই 1 মাসের বেশি পেট্রোলিয়ামের যে মজুদ, এটা থাকে না, কখনই থাকে না। তো সেক্ষেত্রে বাংলাদেশে 1 মাসে পেট্রোলিয়ামের মজুদ আমাদের আছে। দ্বিতীয়ত হলো যে আমরা যে চ্যানেলে এই পেট্রোলিয়ামগুলো কিনি, সেই চ্যানেলে পেট্রোলিয়ামের কোনো অভাব নেই, হয়তো একটু দাম বেশি হবে। আপনারা জানেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জাহাজে হাজার হাজার জাহাজ, এক একটা 3 লাখ টন, 4 লাখ টন, 5 লাখ টনের জাহাজ। তারা করে কি, এই জাহাজগুলো পেট্রোলিয়াম দিয়ে ভরে, এলএনজি দিয়ে ভরে গভীর সমুদ্রে তারা ভাসতে থাকে। আমাদের বঙ্গোপসাগরে এরকম অসংখ্য জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে তারা ভাসতে থাকে। তো আগামী এরকম 2 বছরের পেট্রোলিয়াম নিয়ে জাহাজগুলো বিভিন্ন সমুদ্রে ভাসছে। এই জাহাজের যে মালামালগুলো, এগুলো বিক্রি হয় স্পট মার্কেটে, একটু দাম বেশি নেয় সিঙ্গাপুর স্পট মার্কেট বা অন্যান্য যে সকল স্পট মার্কেট আছে। তো সেখান থেকে যদি আপনি এখনও পেট্রোল কিনতে চান, 100 জাহাজ পেট্রোল কিনতে চান, 10 মিলিয়ন আপনার ব্যারেল পেট্রোল কিনতে চান, ইটস এ ম্যাটার অফ 1 আওয়ার টাইম। এটা আপনার জন্য কোনো সমস্যা নয়। সমস্যা হলো যে আপনি যে সকল দেশের সঙ্গে চুক্তি করেছেন, সেই চুক্তির আওতায় যদি সেই সকল দেশ থেকে পেট্রোল আনতে যান এবং সেখানে হরমুজ প্রণালীর কারণে তাদের যদি সরবরাহতে বিঘ্ন ঘটে, তাহলে আপনি এই সময় মতো পেট্রোল পাবেন না। এটা হলো দ্বিতীয় সমস্যা। আর অল্টারনেটিভ হলো, ভারতের সাথে আমাদের এখনও যে চুক্তি আছে, যেটা বর্তমান সরকারের সাথে ভারত অনেকটা ইতিবাচক, সেক্ষেত্রে
ভারতের যে সাপ্লাই লাইন, এটা শেখ হাসিনার জামানাতে আমাদের একটা বিরাট, আমরা যে পেট্রোল ডিজেল সেটা আমরা ভারত থেকে আনতাম, ইন্ডিয়ান পেট্রোলিয়াম থেকে আনতাম, ওটা এখনও আনা যেতে পারে। রাশিয়ার সাথে যদি বর্তমান সরকার কথা বলে, জাস্ট উইদিন 15 ডেজও না, উইদিন 15 ডেজ রাশিয়ার তেলের জাহাজ এনে আপনি পুরো বাংলাদেশ ভরে ফেলতে পারবেন। রাশিয়া পাগলের মতো দাঁড়িয়ে আছে মানে বাংলাদেশকে পেট্রোলিয়াম দেওয়ার জন্য। সো ইটস নট এ প্রবলেম। এখন সেই কোনো প্রবলেম নাই, কিন্তু এই প্রবলেমটা তৈরি করে কে বলছে 14 দিনের পেট্রোল আছে, কে বলছে মানে 3 সপ্তাহের ফার্নেস অয়েল আছে, এই সকল কথা বলে যে পেট্রোল পাম্পগুলোতে লীলা খেলা চলছে। এখানে নতুন আর একটা সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, এই পেট্রোল পাম্প সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা ইতিমধ্যে গত কয়েকদিনে হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন এই অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ আছে, কিন্তু সেই পেট্রোল পাম্পে পেট্রোল না দেওয়ার কোনো কারণ ছিল না, বন্ধ করার কোনো কারণ ছিল না। বিভিন্ন পেট্রোল পাম্পে এখন 2 লিটার, 10 লিটার, 20 লিটার, 25 লিটার যেভাবে দেওয়া হচ্ছে, এবং যেভাবে এই পেট্রোল আনার জন্য মানুষ লাইন দিচ্ছে। আমি দেখলাম যে রেডিসন হোটেলের সামনে থেকে পেট্রোলের জন্য লাইন শুরু হয়েছে, একেবারে সেই নিকুঞ্জতে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেই পর্যন্ত গাড়ির লম্বা লাইন। একটা গাড়ি, টয়োটা করোলা একটা গাড়ি, সেখানে যদি সে 20 লিটার তেল পায়, তাহলে এই 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা ড্রাইভার বসে ওই পর্যন্ত যেতেই তো তার 5 থেকে 10 লিটার তেল খরচ হয়ে যাবে। ফলে সে কী করছে? সে লাইন দিয়ে পেট্রোল পাম্পে যাচ্ছে, পেট্রোল পাম্পের কর্মকর্তা যারা আসছে তাদেরকে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে সে 10 লিটার নয়, পুরো মানে ট্যাঙ্কি পূর্ণ করে আসছে। ফলে কি হলো? ওই পেট্রোল পাম্পের যে কর্তা, তার প্রতিদিন ওখানে যারা অপারেটর রয়েছে, এক একজনের অপারেটরের প্রতিদিন লাখ লাখ টাকা তারা ঘুষ গ্রহণ করতে পারছেন। এই ব্যবসা তারা কি সহজে বন্ধ করতে চাইবেন? কখনো বন্ধ করতে চাইবেন না। আবার যারা পেট্রোল সাপ্লাই দিচ্ছে, এখন বিভিন্ন ডিপো থেকে যে সকল কোম্পানির মাধ্যমে পেট্রোল সাপ্লাই দেওয়া হয়, এবং যে ধরনের যাকে বলা হয় ফিডারিং সিস্টেমের মাধ্যমে নৌপথে পেট্রোল পরিবহন করা হয় অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে, এই সিন্ডিকেট সম্পর্কে আপনার কিছু জানা আছে? এই কৃত্রিম সংকট দেখিয়ে তারেক রহমান সাহেবকে কে কী বুঝিয়েছেন, আই ডোন্ট নো। এই কৃত্রিম সংকট দেখিয়ে এই অল্প কয়েকদিনে, এই 3 থেকে 4 দিনের মধ্যে কত হাজার কোটি টাকা সিন্ডিকেটের হাতে চলে গেছে, কত হাজার কোটি টাকা ঘুরে। জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেটি 12 তারিখে বসবে। ইতিমধ্যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি, তারা তাদের যে পার্লামেন্টারি কমিটি, সেই পার্লামেন্টারি কমিটির বৈঠক তারা করেছে জাতীয় সংসদ ভবনে, এবং তার যে স্টিল ছবি এসেছে সেখানে মঞ্চের সঙ্গতির কারণে আমরা দেখতে পেলাম যে পার্টির মহাসচিব মির্জা ফখরুল, সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং সংসদের চিফ হুইপ যিনি আছেন তিনি, তারা সবাই মঞ্চে উপবিষ্ট, আর যারা দলীয় সংসদ সদস্য তারা প্রথা অনুযায়ী সেখানে আলাপ আলোচনা করছেন, এবং এটা জাতীয় সংসদের একটা রেওয়াজ। অন্যদিকে বিরোধী দল এনসিপি এবং জামাত, তার সঙ্গে যারা স্বতন্ত্র রয়েছেন, তারা এই মুহূর্তে আগামীকালে জাতীয় সংসদ যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের প্রেক্ষিতে যে আগামীকাল যে অধিবেশন হতে যাচ্ছে, সেই অধিবেশনে তাদের কি ভূমিকা হবে, সেই ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। প্রথমত, যেভাবে বিপ্লব হয়েছে, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, এবং যেভাবে গত 17টি মাস ধরে বাংলাদেশে যা কিছু চলেছে, তাতে করে ইউনূস জামানাতে যে অর্ডিন্যান্সগুলো জারি হয়েছে, সেই অর্ডিন্যান্সগুলো জামাতের জন্য, ডক্টর ইউনূসের জন্য রীতিমতো লাইফ লাইন, এবং সেই লাইফ লাইন রক্ষা করার জন্য জামাতকে এসপার অথবা ওসপার দুটোর একটা করতে হবে। তারা যদি বিএনপির একশত্র আধিপত্য মেনে নেয়, এবং বিএনপি এভাবে এখন যেভাবে চাচ্ছে যে সব কিছু সংবিধান অনুযায়ী তারা করতে ইচ্ছুক, সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা সংবিধান অনুযায়ী এসেছেন,
এবং আগামীতে যা কিছু করবেন সংবিধান অনুযায়ী করবেন এবং তাদের যে বিদায় সেটাও সংবিধান অনুযায়ী হবে। তার এই বক্তব্যের মাধ্যমে মূলত জুলাই সনদ, উচ্চকক্ষ, সংস্কার কমিশন, তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা ছাড়াও পর্দার আড়ালে যে সকল সমঝোতা হয়েছে বলে গুজব রটেছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা, জুলাই আগস্টের সময়টিতে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে সেইগুলোর ব্যাপারে যে ইন্ডিমিনিটি দিয়েছে সেই ইন্ডিমিনিটিগুলো বহাল রাখা ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু দিন যত যাচ্ছে ততই বিএনপির জন্য দেশি বিদেশি চাপ বাড়ছে, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং যে সকল যাকে বলা হয় মব হয়েছে সেগুলোর বিচার ছাড়াও পুলিশ হত্যাকাণ্ডের বিচার করার জন্য জোর দাবি উঠছে এবং এটি এখন বিএনপির জন্য রীতিমতো গলার কাটা হয়ে দেখা দিয়েছে। বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, পুলিশের সাহায্য নিতে হয়, এমনকি মিলিটারির সাহায্য সহযোগিতা নিতে হয়, তাহলে গত 17 মাসের যে মব সন্ত্রাস সেটার একটা দফারফা করতে হবে। আর মব সন্ত্রাস যেভাবেই হোক না কেন সেটির বিচার হলে, তদন্ত হলে এখানে যারা ফেঁসে যাবেন তাদের নাম আমাদের সকলেরই প্রায় মুখস্থ। একটা কথা না বললেই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী তারা কেউ ছাড় পাবেন না। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে বিরাট যে ফর্দ, দুর্নীতির ফর্দ এটি জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে এবং দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা রীতিমতো টাস্কি খেয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল, এটা কি করে সম্ভব হলো, এত অল্প সময়ের মধ্যে তারা এত বিরাট আকাশ চুরি কী করে করলো। পুকুর চুরি নয়, সাগর চুরি নয়, রীতিমতো আকাশ চুরি করেছে। তো যা হোক, এখন সবার যে বক্তব্য সেই বক্তব্য হলো বিএনপি প্রাণান্তভাবে চেষ্টা করবে জামাতকে চাপে রাখার জন্য, আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দেওয়া। আবার অন্যদিকে বিএনপি চাইবে, জামাত চাইবে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যে রাজনৈতিক সম্পর্ক সেটি তারা তৈরি করবে এবং তৈরি করে আওয়ামী লীগ এবং জামাতের মাধ্যমে একটি বিরোধী দলীয় রাজনৈতিক শক্তি সংসদের ভিতরে এবং বাইরে বর্তমান সরকারের জীবনকে রীতিমতো ত্রাহি ত্রাহি করে তুলে দেওয়া এবং খুব দ্রুত আরেকটি অন্তর্বর্তীকালীন যে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা, এরকম একটা চাল চলছে। এর বাইরে আওয়ামী লীগ আসলে কী করছে? আওয়ামী লীগ কি বিএনপির সাথে যোগাযোগ করছে? আওয়ামী লীগ কি জামাতের সঙ্গে যোগাযোগ করছে বা করবে? তারা কি দিল্লির উপর নির্ভর করছে নাকি তারা নিজেরা আগের মতো ইউনূস জামানাতে যেভাবে ভয় দেখাতো যে টুস করে তারা ঢুকে পড়বে, ঠিক সেইভাবে খুব দ্রুত তারা ঢুকে পড়ার চেষ্টা করবে কি না, এখন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার সিক্স সেন্স যেটা বলছে সেটি হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো সমঝোতা হবে না এবং আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে কখনো কোনো ক্ষমতাধর লোকের দাবিদারি করলে, ক্ষমতাধর লোকদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে গৃহপালিত বিরোধী দল হলে কি অবস্থা হয় সেটা তারা খুব ভালো করে জানে। এরশাদ জামানাতে তারা একবার এরশাদের খপ্পরে পড়ে 86 সনের নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতিতে অন্তত 10 বছর তারা পিছিয়ে গিয়েছিল। 1986 সনে যদি এরশাদের সঙ্গে তাদের সমঝোতা না হতো সেক্ষেত্রে 91তে হয়তো বিএনপি ক্ষমতায় আসতো না। বিএনপি ক্ষমতায় এসছে মূলত তাদের আপোষহীনতার কারণে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে সংসদে বিরোধী দলীয় একটা শক্তিশালী বিরোধী দলীয় নেতা থাকা যে কতটা জরুরি এখন তারা হাড়ে হাড়ে বুঝছে। যখন ক্ষমতা ছিল তখন গৃহপালিত বিরোধী দলের যে আনন্দ এটা তারা উপভোগ করেছে, কিন্তু সেই আনন্দ এখন সুদে আসলে তাদের উপর আরোপিত হচ্ছে। তো সেই কারণে সরকারের কোনো আনুকূল্য নিয়ে কিংবা দিল্লির তাবেদার হয়ে তারা বাংলাদেশে ফিরে এসে আবার রাজনীতিতে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্টি, থার্ড পার্সন বা থার্ড পার্টি বা সিঙ্গুলার নম্বর হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের যদি রাজনীতির উচ্চাশা থাকে,
রাজনীতি তারা করতে চান, তাদের যত রকমই ভুল হোক, ভ্রান্তি হোক, গুনাহ হোক, অন্যায় হোক, অবিচার হোক, তারা বাংলাদেশে ফিরে আসবেন এবং আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং জেলে থেকে রাজনীতি করবেন। এছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। উদাহরণ হিসেবে তারা বিএনপির সফলতাকে তারা মূল্যায়ন করছে বা করবে। কোনো কারণে যদি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে বেগম জিয়া দেশের বাইরে চলে যেতেন এবং বিএনপির বেশিরভাগ নেতা যদি আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাতেন, তাহলে বিএনপির পক্ষে কোনো অবস্থাতেই ক্ষমতায় ফিরে আসা সম্ভব ছিল না। এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে যেভাবে পাইকারি হারে আওয়ামী লীগের লোকজন পালিয়েছে, বিরাট অংশ দেশের বাইরে চলে গেছে এবং তারা যতদিন দেশের বাইরে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে দুর্নাম হবে, বদনাম হবে। এবং সেই দুর্নাম এবং বদনামের প্রেক্ষিতে যারা আওয়ামী লীগ করেন বাংলাদেশে, একটা সময় তাদের অবস্থা হয়ে যাবে মুসলিম লীগের মতো। তাদের আত্মবিশ্বাস কমে যাবে, তাদের ভরসা কমে যাবে, বিশ্বাস কমে যাবে এবং এই নির্বাচনে, বিগত নির্বাচনে যা হয়েছে, তারা দলীয় নির্দেশ অমান্য করে কোথাও জামাতকে ভোট দিয়েছে, কোথাও বিএনপিকে ভোট দিয়েছে। ফলে আগামীতে যদি তারেক রহমান সাহেব ভালো করেন এবং জামাত বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আওয়ামী লীগ যদি এই সময়টাতে মাঠে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে না পারে এবং তাদের অবস্থান তারা নিশ্চিত করতে না পারে, তাহলে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা যারা রাজনীতি করবেন, কেউ বিএনপিতে চলে যাবেন, কেউ জামাতে চলে যাবেন, কেউ নিষ্ক্রিয় হয়ে পড়বেন। তো সেই অর্থে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, তাদের জন্য ফরজে আইন গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো তাদেরকে বাংলাদেশে আসতে হবে, প্রকাশ্য হতে হবে এবং আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং তারা এই সুযোগটির জন্য অপেক্ষা করছে। তারা হয়তো ঠিক এই সুযোগটি গ্রহণ করতো ইউনূস জমানাতে, কিন্তু তখন যেভাবে মবের ভয় তাদের মধ্যে ছিল, সেই মব এখন সম্ভব নয়। এই কারণ হলো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে যদি আসে, আইনের কাছে আশ্রয় নেয়, তাহলে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য। এমনকি ভারতের মধ্যস্থতায় যদি গণহারে প্লেন ভরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ঢাকা এয়ারপোর্টে একসঙ্গে আসেন এবং তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা সরকারের জন্য তখন অপরিহার্য হয়ে পড়বে। পথে কোনো মব হলে বা কোনো রকম যাকে বলা হয় অপ্রীতিকর ঘটনা ঘটলে যার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এরকম একটি নেগোসিয়েশন করে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরত না আসে, নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। এটা তাদের প্রথম। দ্বিতীয়ত হলো যে তারা যেভাবেই আসুক না কেন, দিল্লির মাধ্যমে আসুক কিংবা বিএনপির মাধ্যমে আসুক, আলটিমেটলি তাদেরকে রাজনীতি করতে হবে রাজপথে এবং রাজপথে রাজনীতি করতে গিয়ে তাদেরকে অবশ্যই রাজপথের অন্যান্য যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, তাদের সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিএনপির সঙ্গে তাদের খুব শত্রুতা না হলেও বন্ধুত্ব হবে। আপাতত রাজনীতির যে ভাষা বা ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী সেটা বলা যাচ্ছে না। তো কাজেই সামনের যে দিনগুলো, মানে সেই দিনগুলো এখন যে নীরব যাচ্ছে, নিভৃত যাচ্ছে, নিশ্চুপ যে একটা পরিবেশ পরিস্থিতি যাচ্ছে, এটা বেশি দিন থাকবে না। রাজপথ খুব দ্রুত উত্তপ্ত হবে। ইরানের যুদ্ধ চললে উত্তপ্ত হবে, যুদ্ধ বন্ধ হলে উত্তপ্ত হবে। বাংলাদেশে এখন যে চলমান সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধান হলে উত্তপ্ত হবে, না হলে উত্তপ্ত হবে। এর কারণ হলো যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনের মধ্যে যে ভ্যাকিউমগুলো রয়েছিল, সেই ভ্যাকিউম বিএনপি হজম করতে পারবে না। যেভাবে আওয়ামী লীগ তাদের সর্বশক্তি দিয়েও 14 থেকে 8 একেবারে 24 পর্যন্ত এই 10 বছরের রাজনীতির যে ভ্যাকিউম, মানে বিএনপির যে অভাব, এই অভাব তারা কোনো অবস্থাতেই পূর্ণ করতে পারেনি। প্রাণান্ত তারা চেষ্টা করেছে। তারা সেনাবাহিনীকে মোটিভেট করার জন্য, পুলিশকে মোটিভেট করার জন্য কত কিছু করেছে, কত গান বাজনা, পুরস্কার, পোশাক পরিচ্ছদ, এমন কোনো জিনিস নেই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির যে শূন্যতা, সেটা পূর্ণ করা সম্ভব হয়নি। একইভাবে এখন জামাত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক, আওয়ামী লীগের যে অভাব, এটা পূর্ণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আওয়ামী লীগের দ্বারা, অথবা আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ দেশের বাইরে রয়েছেন, তাদের অবর্তমানে এই বাংলাদেশে যারা আছে, তাদের মধ্য থেকে হয়তো নতুন নেতৃত্ব তৈরি হয়ে যাবে। কিন্তু যে কথা সত্য, একদম স্পষ্ট, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি তাদেরকে বাংলাদেশে ধরে এনে জামায় আদর করে তাদেরকে পুনর্বাসিত করবে, এটি সম্ভব না। পূর্বের চাঁদ
পশ্চিমে অস্ত গেল এটা সম্ভব নয়। না, পূর্বের চাঁদ পশ্চিমে উদিত হলেও এটা সম্ভব নয়। আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের যে দাপট, আওয়ামী লীগের ঐতিহ্য, তাদের যে হুঙ্কার, সেই হুঙ্কার অনুযায়ী কাজ করে তাদেরকে ফিরে আসতে হবে। আদারওয়াইজ